আজকে আমরা বড় বড় ইংরেজি বাক্যের অর্থ করা শিখব এবং এই অর্থ করা শেখার পাশাপাশি আমরা আরও যা শিখব সেটা হলো গ্রামার শিখব। গ্রামারের মধ্যে থাকবে টেন্স, ভোকাবুলারি এবং বিশেষ করে আজকে শিখব ওয়ান এবং ওয়ান্সের ব্যবহার। এটা আমরা কখন ব্যবহার করব, এই যে এখানে ব্যবহার করা হয়েছে সেটা। আর আন্ডারস্ট্যান্ডিং লং সেন্টেন্স সেটা তো অটোমেটিক হবেই। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তোমরা কেমন আছো? নতুন আর একটা ক্লাসে স্বাগতম। আশা করি অতীতের ক্লাসগুলো তোমাদের উপকারে লেগেছে, এই ক্লাসটাও তোমাদের অত্যন্ত উপকারে লাগবে। আমি আশা করব তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং আমাকে কমেন্টে জানাবে যে আমি যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো তোমাদের উপকারে লাগছে কিনা। দেখো, এই বাক্যটা প্রথমে পড়ি। কি লেখা আছে? বলছে, অলওয়েজ নোটিস দ্য পিপুল হু আর হ্যাপি ফর ইয়োর হ্যাপিনেস। ঠিক আছে, অলওয়েজ মানে হচ্ছে সবসময়। আমরা জানি এই যে নোটিস, এটা কিন্তু হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা। তাহলে অলওয়েজ নোটিস দ্য পিপুল, সবসময় সেই সব মানুষদেরকে লক্ষ্য করুন। হু মানে যারা, হু আর হ্যাপি, যারা খুশি বা সুখী, ফর ইয়োর হ্যাপিনেস আপনার সুখের জন্য। এবং কি অ্যান্ড স্যাড এবং দুঃখী। এই যে স্যাড, ফর ইয়োর স্যাডনেস আপনার দুঃখের জন্য। এখন কথা হলো যে এই যে স্যাড, এই স্যাডের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কিন্তু এই যে এই হু, এটাই কিন্তু। এটা যেমন হু আর হ্যাপি, ওইরকম একই যারা হচ্ছে কি হু আর স্যাড ফর ইয়োর স্যাডনেস। কিন্তু ইংরেজিতে রিপিটেশন অ্যাভয়েড করার জন্য এইখানে আর নতুন করে আবার আরটা এখানে যুক্ত করা হয়নি, অ্যান্ডের পরে আর যুক্ত করা হয়নি। তাহলে কি হলো এই বাক্যটার অর্থ? যে সেই সব মানুষদের দিকে লক্ষ্য রাখুন যারা আপনার খুশিতে খুশি হয় এবং আপনার দুঃখে দুঃখী হয়। এটার ইংরেজি হলো, বাংলার অর্থটা হলো এই প্রথমটা। এখন কেন বলছে এটা? এটা বলছে যে দে আর দ্য অনস, এই যে এই জিনিসটাই আজকে আমরা মূলত শিখব। যে দে আর দ্য অনস হু ডিজার্ভ, হু ডিজার্ভ মানে যোগ্যতা রাখা, কোনো কিছু পাওয়ার যোগ্যতা রাখা, তার ইংরেজি হচ্ছে ডিজার্ভ। হু ডিজার্ভ স্পেশাল প্লেসেস ইন ইয়োর হার্ট, আপনার হৃদয়ে। এখন আমরা আবার প্রথম থেকে একটু দেখি। এই যে নোটিস, নোটিস হচ্ছে আমি বলেছিলাম কি ভার্বের মেইন ফর্ম। ভার্বের মেইন ফর্ম শুরু হয় কোন সেন্টেন্সে? ইম্পারেটিভ সেন্টেন্সে। কোনো আদেশ, অনুরোধ, নির্দেশ বোঝায় এরকম সেন্টেন্স আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। যে এইটা ভার্বের মেইন ফর্ম দিয়ে শুরু হয়েছে। যেমন ডু দ্য ওয়ার্ক, গো দেয়ার, সেখানে যাও, কাজটি করো। এগুলো কি? এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়। তো এটাও যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়েছে, বলছে নোটিস দ্য পিপুল, সেই সমস্ত মানুষদেরকে দিকে লক্ষ্য রাখো যারা তোমার সুখে সুখী হয় এবং তোমার দুঃখে দুঃখী হয়। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝলাম ইম্পারেটিভ সেন্টেন্স। এখন এই যে এই জায়গাটা বলছে ফর ইয়োর হ্যাপিনেস। ফর ইয়োর হ্যাপিনেস এটা কি? এটা হচ্ছে হ্যাপিনেস। হ্যাপিনেস মানে কি? সুখ। এখন বলছে ফর হ্যাপিনেস, যখন ফর যুক্ত হলো তখন কি হলো? সুখের জন্য। আর এখানে বলছে ফর ইয়োর হ্যাপিনেস, অর্থাৎ যদি আমি এখানে ইয়োর যুক্ত করি তাহলে তোমার, তোমার সুখের জন্য, ফর ইয়োর হ্যাপিনেস। ওকে, এরকম। এখন আমরা শিখবো এই যে কখন ওয়ান ব্যবহার করতে হয় আর কখন ওয়ান্স ব্যবহার করতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমি তোমাদের জন্য দুইটা উদাহরণ লিখেছি। তার মধ্যে এটা হচ্ছে হোয়েন টু ইউজ ওয়ান অ্যান্ড ওয়ান্স। তার মধ্যে দুইটা বাক্য আছে যে কি, আই লাইক দ্য শার্ট বাট আই প্রিফার দ্যাট, মানে আমি শার্টটা পছন্দ করি কিন্তু আমার ওইটা লাগবে। এখন এই যে ওয়ান, ওয়ান হচ্ছে একটা প্রোনাউন। প্রোনাউন কি জিনিস? এটা কোনো নাউনকে রিপ্লেস করে, নাউনের পরিবর্তে বসে, সেটাই হচ্ছে প্রোনাউন। এখন আমি যদি বলি যে আমার এই শার্টটা পছন্দ বা আমার শার্টটা পছন্দ কিন্তু আমি ওইটা বেশি পছন্দ করি, তখন আমাকে কি বলতে হবে? আই লাইক দ্য শার্ট বাট আই প্রিফার দ্যাট ওয়ান। শুধু দ্যাট পর্যন্ত লিখলে হবে না, আমাকে লিখতে হবে দ্যাট ওয়ান, আমি ওইটা বেশি পছন্দ করি। এখন এখানে ওয়ান কেন হবে? কারণ এটা, এই ওয়ানটা এই শার্টকে রিপ্লেস করছে, শার্টের পরিবর্তে এই ওয়ানটা বসেছে। শার্ট যেহেতু এখানে সিঙ্গুলার এবং এটা কাউন্টেবল, এবং তাই এখানে ওয়ান বসেছে। অর্থাৎ ওয়ান বা ওয়ান্স যেটাই বসুক না কেন, সেটা অবশ্যই কাউন্টেবল নাউনের পরিবর্তে বসবে। এই যে শার্ট এখানে একটা, এই কারণে এখানে বসেছে ওয়ান। আবার দ্য ফোন ইজ ওল্ড,
আই নিড এ নিউ, এখন এই যে ফোন, এই ফোনটা কি একটা কাউন্টেবল সিঙ্গুলার, তাহলে আমি বলবো আই নিড এ নিউ ওয়ান। ওকে, বিষয়টা হচ্ছে এরকম। এবার নিচের উদাহরণটা লক্ষ্য করো, এখানে বলছে যে আই ডোন্ট লাইক দ্য অ্যাপলস, আমি আপেলগুলো পছন্দ করি না। ক্যান আই হ্যাভ দ্য রেড, এই যে রেডের পরে আমাকে কি লিখতে হবে, এবার এবার লিখতে হবে ওয়ান্স। ক্যান আই হ্যাভ দ্য রেড ওয়ান্স, কেন বুঝতে পারছো? কারণ এই যে ওয়ানটা কেন ব্যবহার করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে এই অ্যাপলের পরিবর্তে, যে অ্যাপেলসের পরিবর্তে, অর্থাৎ যেহেতু এখানে একের অধিক অ্যাপেল আছে, যে আমি এই আপেলগুলো পছন্দ করি না, আমি কি লাল আপেলগুলো নিতে পারি? ক্যান আই হ্যাভ দ্য রেড ওয়ান্স, এই যে যেহেতু অ্যাপেলস আছে তাই আমার এখানে ব্যবহার করতে হবে ওয়ান্স। এই হলো ওয়ান আর ওয়ান্সের মধ্যে পার্থক্য। আমি উপরে আরেকটা বাক্য লিখেছি, এই বড় বাক্যটা আমরা অর্থ বুঝবো, এবং অর্থ বোঝার পাশাপাশি আমরা আরও যা শিখবো সেটা হচ্ছে মেকিং কোশ্চেন ইন সাম টেন্সেস। হ্যাঁ, কিছু টেন্সে বিভিন্ন টেন্সে আমরা কিছু কোশ্চেন মেক করবো। স্টার্ট অ্যান্ড স্টার্ট ওভার, এটার পার্থক্যটা বুঝবো, এবং ইউজ অফ আনটিল, এই আনটিল দিয়ে আমরা কিভাবে আরও বিভিন্ন রকম বাক্য তৈরি করতে পারি সেটা আমরা প্র্যাকটিস করব। তাহলে আমরা এই লং সেন্টেন্সটার অর্থটা একটু বোঝার চেষ্টা করি। কি বলছে এখানে? বলছে আই আস্কড দ্য ওয়াইজ ম্যান, এটা হচ্ছে V2, তাই না? তাহলে আই আস্কড মানে হচ্ছে আমি জিজ্ঞেস করেছিলাম একজন জ্ঞানী মানুষকে। কি জিজ্ঞেস করেছিলাম? যে ইজ ইট ওকে, এই যে কোশ্চেন করা হয়েছে, এই যে বি ভার্ব, এটা যখন সামনে চলে গেছে, ইট এটা হচ্ছে সাবজেক্ট, তার মানে এটা হচ্ছে কোশ্চেন করা হচ্ছে। ইজ ইট ওকে মানে এটা কি সঠিক টু স্টার্ট ওভার আফটার 30 বছর বয়সের পরে আবার শুরু করাটা কি সঠিক? হি রিপ্লাইড, অর্থাৎ এই জ্ঞানী মানুষটা উত্তর দিল যে আনটিল ডেথ রিমুভস ইউ ফ্রম দ্য ওয়ার্ল্ড। আনটিল মানে হচ্ছে যতক্ষণ না, ডেথ মানে হচ্ছে মৃত্যু, রিমুভস মানে সরিয়ে দেয় তোমাকে ফ্রম দ্য ওয়ার্ল্ড পৃথিবী থেকে। মৃত্যু যতদিন তোমাকে পৃথিবী থেকে সরিয়ে না দেয়, রিসেট বাটন ইজ ফরএভার প্রেসেবল। রিসেট বাটন কি? যেটা যে বোতামটা চাপলে আবার সবকিছু প্রথম থেকে শুরু হয় সেটাকে বলা হয় রিসেট বাটন। হ্যাঁ, ইজ ফরএভার প্রেসেবল, ফরএভার মানে চিরকাল বা সারা জীবন, প্রেসেবল মানে চাপা যায় এরকম, বা বোতামটা চাপা যায় এরকম, চাপার যোগ্য। তার মানে রিসেট বাটন সব সময় বা চিরকাল চাপার যোগ্য, যতদিন না বা যতক্ষণ না মৃত্যু তোমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেয়। ঠিক আছে, তো এখন আমরা সেই কোশ্চেন মেক করা শিখব, আনটিলের ব্যবহার শিখব আরো সুন্দর করে। আসুন দেখি। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে কোশ্চেন তৈরি করা শিখি। হ্যাঁ, যেমন এইখানে আমাদের আছে যে ইজ ইট ওকে, মানে এটা কি সঠিক? তো কোশ্চেনের আগে আসলে বিষয়টা কেমন ছিল, যে ইট ইজ ওকে এর অর্থ হলো এটা সঠিক। এখন আমি যদি প্রশ্ন করি এটা কি সঠিক, তখন এই যে আমার এখানে যে ভার্বটা আছে, এই ভার্বটাকে সাবজেক্টের সামনে এনে দিতে হয়, দিলে এটা আমার প্রশ্ন হয়ে যায়। ইজ ইট ওকে, এটা কি সঠিক? তো ইজ, এম, ইজ, আর এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপার। কিন্তু যদি পাস্ট হয়, যেমন আমি যদি বলি ইট ওয়াজ ওকে, তার মানে হচ্ছে এটা সঠিক ছিল। এখন আমি যদি ওয়াজটাকে নিয়ে এসে সামনে দিয়ে দিই যে ওয়াজ ইট ওকে, এটা কি সঠিক ছিল, কোশ্চেন হয়ে যাবে। হ্যাঁ, একইভাবে আমি যদি ফিউচার করি যে ইট উইল বি ওকে, এখানে বি কেন হলো? এটা অ্যাক্টিভ প্যাসিভের ব্যাপার। অ্যাক্টিভ প্যাসিভ যদি বুঝতে চাও আমার টেন্সের যে ভিডিওটা আছে ওটা দেখে আসো, বুঝতে পারবা। তাহলে ইট উইল বি ওকে এর মানে হচ্ছে এটা সঠিক হবে, ফিউচার। এখন আমি যদি প্রশ্ন করি এটা কি সঠিক হবে, তখন হবে হচ্ছে উইল ইট বি ওকে, অর্থাৎ উইলটা সামনে চলে আসবে। ঠিক আছে, এইভাবে কোশ্চেন তৈরি হয়। দেখো, স্টার্ট অ্যান্ড স্টার্ট ওভার। স্টার্ট মানে তোমরা সবাই জানো, স্টার্ট মানে হচ্ছে শুরু করা, আর স্টার্ট ওভার মানে পুনরায় শুরু করা, অর্থাৎ একবার শুরু করা হয়েছিল বা চেষ্টা করা হয়েছিল, কোনো কারণে হয়নি, আবার শুরু করা হলে সেটাকে বলা হয় স্টার্ট ওভার। এটাই বলছে যে ইজ ইট ওকে টু স্টার্ট ওভার আফটার 30 বছর বয়সের পরে আবার শুরু করা কি সঠিক? এই হচ্ছে স্টার্ট অ্যান্ড স্টার্ট ওভারের মধ্যে পার্থক্য। এবার আমরা শিখব ইউজ অফ আনটিল। আনটিল বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার হয়। এই আনটিল প্রিপোজিশন এবং কনজাংশন উভয় হিসাবে ব্যবহার হতে পারে। এখন কখন প্রিপোজিশন এবং কখন কনজাংশন সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, সেটা যখন এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে ওয়েট আনটিল মর্নিং,
এখন আনটিল শব্দের অর্থটা কি? আনটিল শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত বা কোনো একটা নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত। হ্যাঁ, এখন ওয়েট আনটিল মর্নিং এর অর্থ হলো সকাল হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করো, অথবা সকাল পর্যন্ত অপেক্ষা করো। ঠিক আছে, অথবা সকাল না হওয়া পর্যন্ত অপেক্ষা করো, বিভিন্নভাবে করা যায়। তাহলে ওয়েট আনটিল মর্নিং। এখন কথা হচ্ছে আনটিল এখানে প্রিপোজিশন নাকি কনজাংশন? আমাদেরকে মনে রাখতে হবে যদি নাউনের আগে বসে তাহলে সেটা প্রিপোজিশন। ঠিক আছে, যেমন এই যে মর্নিং, এটা হচ্ছে কি? নাউন, এটা নাউন। তো এই যে প্রিপোজিশন কি নাউনের আগে বসে, এটা আমরা জানি, বা না জানলে আমরা এটা মনে রাখবো যে প্রিপোজিশন নাউনের আগে বসে, প্রোনাউনেরও আগে বসতে পারে। তাহলে এই যে এখানে বলছে দ্য শপ ইজ ওপেন আনটিল 10 PM। ঠিক আছে, এইখানেও এটা কিন্তু প্রিপোজিশন, এইখানেও প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে দ্য শপ ইজ ওপেন আনটিল 10 PM, এটার অর্থ কি? এটার অর্থ এইরকম যে দোকানটা 10টা পর্যন্ত খোলা থাকে, অথবা দোকানটা 10টার আগ পর্যন্ত খোলা থাকে। ঠিক আছে, রাত 10টার আগ পর্যন্ত খোলা থাকে, এইটা। এখন আমরা দেখব কখন কনজাংশন হয়। এবার দেখো দুইটা এক্সারসাইজ লিখেছি। কি লিখেছি আমি? যে ওয়েট আনটিল আই রিটার্ন। হ্যাঁ, এইখানে আনটিল হচ্ছে কনজাংশন, অর্থ কিন্তু ওইটাই, যে কোনো সময়ের আগ পর্যন্ত। যেমন ওয়েট আনটিল আই রিটার্ন, অপেক্ষা করো যতক্ষণ না আমি আসি, অথবা অপেক্ষা করো আমি না আসার আগ পর্যন্ত। এখন কথা হলো এইটা এখানে কনজাংশন কেন? আনটিল এখানে কনজাংশন কেন? কারণ হলো কনজাংশন সবসময় কোনো একটা ক্লজকে ইন্ট্রোডিউস করে, অর্থাৎ এই যে এটা একটা ক্লজ। এখন প্রশ্ন হলো ক্লজ কি জিনিস? ক্লজ হলো যার সাবজেক্ট এবং ভার্ব দুইটাই আছে। যেমন আই হচ্ছে সাবজেক্ট, রিটার্ন হচ্ছে ভার্ব, আমি ফিরে আসি, অর্থাৎ এটা একটা পরিপূর্ণ ক্লজ। সাবজেক্ট ভার্ব থাকলে সেটাকে বলে ক্লজ। তাহলে যেহেতু ক্লজ আছে, তার আগে আনটিল আছে, তাহলে এটা এখন কনজাংশন। আর আগের বার কি ছিল? এখানে ছিল নাউন, তার আগে ছিল আনটিল, তাই ওটা হয়েছিল প্রিপোজিশন। একই রকম বলছে ইট আনটিল ইউ আর ফুল, খাও যতক্ষণ না তোমার পেট ভরে, অথবা পেট না ভরা পর্যন্ত তুমি খাও। অর্থাৎ এই যে এখানে সাবজেক্ট আছে, এই যে এটা হচ্ছে ভার্ব, এটা ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে যে যে অংশটা থাকে সেটাকে আমরা কি বলি? ক্লজ বলি। তার আগে আনটিল আছে, এই কারণে এইটা হচ্ছে কনজাংশন। তাহলে আমরা কিন্তু পার্টস অফ স্পিচও শিখলাম, কিভাবে প্রিপোজিশন, কিভাবে কনজাংশন নির্ণয় করতে হয়, আমরা কিন্তু শিখলাম। আরেকটা নতুন বাক্য আমরা শিখবো, সেখানে প্রথমে বাক্যটার আমরা অর্থ বুঝবো, এর মধ্যে যে গ্রামার টেন্সগুলো আছে সেগুলো শিখবো, এবং মেনলি শিখবো ইউজ অফ নো অ্যামাউন্ট। এই নো অ্যামাউন্ট কিভাবে ব্যবহার করতে হয় মূলত এটা আমরা শিখবো। নো অ্যামাউন্ট অফ রিগ্রেট এর অর্থ হলো যত রিগ্রেটই করা হোক না কেন। রিগ্রেট মানে কি? অনুশোচনা। যত অনুশোচনাই করা হোক না কেন, অর্থাৎ নো অ্যামাউন্ট অর্থ যতই হোক না কেন, বা যত পরিমাণই হোক না কেন। কি? ক্যান চেঞ্জ দ্য পাস্ট। চেঞ্জ মানে পরিবর্তন করা, এটা ভার্বের মেন ফর্ম। এটা ক্যান মডেল অক্সিলারি, আমরা জানি যে ক্যান চেঞ্জ দ্য পাস্ট, অর্থাৎ অতীতকে পরিবর্তন করতে পারে না। ক্যান থাকলে আমরা ব্যবহার করি পারে না। যেহেতু এখানে নো আছে, এই কারণে এটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে। তোমরা যদি আরো ক্যানের ডিটেইলড ব্যবহার শিখতে চাও, ক্যান এবং কুডের, তাহলে আমার একটা ভিডিও বানানো আছে, তোমরা সেটা দেখতে পারো। তাহলে এর অর্থ হলো যে যতই অনুশোচনা করা হোক না কেন, তা অতীতকে পরিবর্তন করতে পারে না। অ্যান্ড এবং নো অ্যামাউন্ট অফ ওরিং। ওরি মানে কি? ওরি মানে দুশ্চিন্তা করা, আর নো অ্যামাউন্ট মানে যতই হোক না কেন, অর্থাৎ। এবং এখানে যেহেতু আছে অফ প্রিপোজিশন, এই কারণে ওরি দুশ্চিন্তা করা, তার সঙ্গে আমার আইএনজি যুক্ত করে দিতে হলো। প্রিপোজিশনের পর যদি ভার্ব বসানো হয় তাহলে সেটা কি হয়? আইএনজি যুক্ত করে বসাতে হয়, এবং সেটা জেরান্ডের মতো কাজ করে, অর্থাৎ নাউনের মতো অর্থ প্রকাশ করে। তাহলে নো অ্যামাউন্ট অফ ওরিং, অর্থাৎ যতই দুশ্চিন্তা করা হোক না কেন, ক্যান চেঞ্জ দ্য ফিউচার, অর্থাৎ ফিউচারকে পরিবর্তন করতে পারেন না। অর্থাৎ এই বাক্যটার অর্থ হলো যে দুশ্চিন্তা করে কোনো লাভ হয় না, আবার অনুশোচনা করেও কোনো লাভ হয় না। অতীতে যা হওয়ার হয়ে গেছে, আর ভবিষ্যতে যেটা হবে সেটা তো হবেই। শুধু আমরা চেষ্টা করতে পারি ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্য, কিন্তু ভবিষ্যতে কি হবে এই ভেবে দুশ্চিন্তা করার কোনো মানে হয় না। এই হচ্ছে বাক্যটার অর্থ। এখন আসো আমরা শিখি যে ইউজ অফ নো অ্যামাউন্ট, এই নো অ্যামাউন্ট শব্দটা আমরা আর কতভাবে ব্যবহার করতে পারি সেটা এখন আমরা দেখব। তাহলে নো অ্যামাউন্ট আমরা কিভাবে বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি সেটা আমরা একটু দেখি। যেমন আমি উদাহরণ হিসেবে প্রথমে লিখেছি
যে নো অ্যামাউন্ট অফ মানি, এটাকে যদি আমি পূর্ণ করতে চাই বাক্যটাকে, তাহলে আমি কি লিখব, যে নো অ্যামাউন্ট অফ মানি ক্যান বাই হ্যাপিনেস। এর অর্থ হলো যত টাকাই হোক না কেন তা সুখ কিনতে পারে না। যত টাকাই হোক না কেন তা সুখ কিনতে পারে না। নো অ্যামাউন্ট অফ মানি ক্যান বাই হ্যাপিনেস। ওকে, এটা একটা। আর একটা কি, যে দেয়ার ইজ নো অ্যামাউন্ট দ্যাট, কি আমি যদি এটা পূর্ণ করি এইভাবে, যে দ্যাট ক্যান ফিক্স দ্য ড্যামেজ। দেয়ার ইজ নো অ্যামাউন্ট দ্যাট ক্যান ফিক্স দ্য ড্যামেজ, অর্থাৎ এমন কোনো পরিমাণ নেই বা এমন কোনো কিছু নেই যেটা এই ক্ষতি পূরণ করতে পারে। ঠিক আছে, তাহলে এটা একটা ব্যবহার। এবার আমরা আর একটা দেখি, সেটা কি, দেয়ার ইজ নো অ্যামাউন্ট অফ সুগার। এটাকে যদি আমি পূরণ করি এইভাবে, যে লেফট ইন দ্য জার। জার মানে হচ্ছে কি, পাত্র। দেয়ার ইজ নো অ্যামাউন্ট অফ সুগার লেফট ইন দ্য জার, অর্থাৎ একটু পরিমাণও চিনিও আর পাত্রে অবশিষ্ট নেই। এই যে এইভাবে আমরা এই নো অ্যামাউন্টকে ব্যবহার করতে পারি। আসো এবার এই লম্বা বাক্যটা আমরা বোঝার চেষ্টা করি। এই লম্বা বাক্যটা বুঝবো, তার সঙ্গে আমরা মূলত যেটা শিখবো সেটা হচ্ছে ইউজ অফ লাই, লাই। এটা ভার্ব হিসাবে কিছু ব্যবহার শিখবো, আর নাউন হিসাবে কেমন হয় সেটা আমরা শিখবো। হ্যাঁ, দেখো বাক্যটা কি আছে, আগে আমরা বাক্যটার অর্থ বুঝি সুন্দর করে, তার আগে আমাদেরকে কিছু ভোকাবুলারি বুঝে নিতে হবে। হ্যাঁ, ভোকাবুলারি হচ্ছে, এখানে আছে দ্য আর্ট অফ লিভিং। আর্ট মানে হচ্ছে সুন্দর কৌশল, শৈলী। কন্ট্রোলিং মানে নিয়ন্ত্রণ করা। দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড, এক্সটার্নাল মানে বাহ্যিক বা বাইরের, এক্সটার্নাল মানে বাহ্যিক বা বাইরের। এখানে কি আছে, মাস্টারিং, আসলে হচ্ছে মাস্টার। মাস্টার মানে কি, শিক্ষক, তাই না, মালিক, কিন্তু এখানে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। মাস্টার অর্থ কোনো কিছু দক্ষতার সাথে আয়ত্ত করা, তার ইংরেজি হচ্ছে মাস্টার, সেখান থেকে হয়ে গেছে মাস্টারিং। কেন? কারণ এই যে প্রিপোজিশন ইন আছে, তাই এরপরে ভার্ব ব্যবহার হলে আইএনজি যুক্ত হয়ে গেছে। আচ্ছা, এটা জানলাম। এরপর কি আছে, রেসপন্স। রেসপন্স মানে সাড়া বা প্রতিক্রিয়া। ইন্টারনাল মানে অভ্যন্তরীণ। এই যে এইটা আর এইটা, এরা হচ্ছে পরস্পর কি, অ্যান্টোনিম। এক্সটার্নাল মানে হচ্ছে বাহ্যিক, ইন্টারনাল মানে হচ্ছে অভ্যন্তরীণ। ইওর পাওয়ার, পাওয়ার মানে শক্তি বা ক্ষমতা। লাই, এখানে এটা ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে লাই থেকে হয়ে গেছে লাইজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই কারণে এটা যেহেতু সিঙ্গুলার, এই কারণে এটা হয়ে গেছে এস বাই এস যুক্ত হয়ে গেছে। এর অর্থ হচ্ছে থাকা। ভার্ব হিসাবে যখন হয় তখন ওটা হয় হচ্ছে থাকা। অ্যাডাপ্টিং, এটা একটু জানতে হবে। অ্যাডাপ্টিং মানে হচ্ছে মানিয়ে নেওয়া বা খাপ খাওয়াই নেওয়া। উইথ গ্রেস, গ্রেস মানে হচ্ছে সুন্দর ভঙ্গি বা মাধুর্য। গ্রেস মানে সুন্দর ভঙ্গি বা মাধুর্য। অ্যান্ড রেজিলিয়েন্স, রেজিলিয়েন্স মানে হচ্ছে দৃঢ়তা। ঠিক আছে, এখন আমরা এটার অর্থটা বোঝার চেষ্টা করি। ভোকাবুলারিগুলো জানা হয়ে গেল। এখন দেখি কি বলছে, যে দ্য আর্ট অফ লিভিং। এই যে লিভ থেকে হয়ে গেছে লিভিং, আইএনজি যুক্ত হয়েছে। কেন? কারণ এখানে একটা প্রিপোজিশন আছে। ঠিক আছে, এই কারণে এরপরে ভার্ব ব্যবহার করলে পারে সেটা হয়ে যায় আইএনজি যুক্ত করতে হয়, এবং এটা জিরান্ডের মতো কাজ করে। কেন? কারণ জিরান্ড নাউনের মতো অর্থ প্রকাশ করলে সেটা হয় জিরান্ড। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করার পর যদি সেটা নাউনের অর্থ প্রকাশ করে তাহলে সেটা হয়ে যায় হচ্ছে জিরান্ড। এবার আসো কি বলছে, যে তাহলে দ্য আর্ট অফ লিভিং এর অর্থ কি, অর্থাৎ সুন্দরভাবে বেঁচে থাকার কৌশল। নট ইন কন্ট্রোলিং দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড, বাইরের পৃথিবীকে নিয়ন্ত্রণ করার মধ্যে নয়। অর্থাৎ সুন্দরভাবে বেঁচে থাকার কৌশল বাইরের পৃথিবীকে নিয়ন্ত্রণ করার মধ্যে নয়, বাট বরং কোথায়, ইন মাস্টারিং। ইন মাস্টারিং ইওর ইন্টারনাল রেসপন্স টু ইট। এই টু ইট দ্বারা বোঝাচ্ছে কোনটা, যে ইট কোনটা, এই যে এক্সটার্নাল ওয়ার্ল্ড। এই এক্সটার্নাল ওয়ার্ল্ডের পরিবর্তে ইট বসেছে, ওটা ওখানে প্রোনাউন। ঠিক আছে, তো এখন বলছে যে বাট ইন মাস্টারিং ইওর ইন্টারনাল রেসপন্স টু ইট, অর্থাৎ বাইরের পৃথিবীর প্রতি তোমার অভ্যন্তরীণ প্রতিক্রিয়াকে আয়ত্ত করার মধ্যেই হচ্ছে সুন্দরভাবে বেঁচে থাকার কৌশল থাকে। এইখানে এই যে এখানে যেমন ইন কন্ট্রোলিং দিয়ে শুরু হয়েছে, এইটাও এই যে ইন মাস্টারিং, এইটার কিন্তু সাবজেক্টটা হচ্ছে এইটা, দ্য আর্ট অফ লিভিং ইন মাস্টারিং। ঠিক আছে, এর মধ্যে থাকে, এইটার সঙ্গে কিন্তু এইটা সম্পর্কযুক্ত। ঠিক আছে, এখানে বাটের পরে আবার আলাদা করে দ্য আর্ট অফ লিভিং লেখা হয়নি, কি কারণে, রিপিটেশন অ্যাভয়েড করার জন্য। ঠিক আছে, আমি যতটুকু পারলাম বুঝালাম, যদি আরো বুঝতে না পারো তাহলে কমেন্টে আমাকে জানাবে। তাহলে তারপরে কি বলছে, যে ইওর পাওয়ার, অর্থাৎ তোমার শক্তি বা ক্ষমতা, লাইস মানে থাকা বা নিহিত থাকা, থাকে কোথায়, নট ইন চেঞ্জিং। চেঞ্জ মানে পরিবর্তন করা, চেঞ্জিং হয়ে গেল কেন, কারণ এখানে ইন প্রিপোজিশন আছে, তাই এরপরে চেঞ্জিং, তাই এটা ভার্ব আইএনজি যুক্ত হয়ে গেল। ইন চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ তোমার ক্ষমতা থাকে
পৃথিবীকে পরিবর্তন করার মধ্যে নয়, তোমার ক্ষমতা থাকে পৃথিবীকে পরিবর্তন করার মধ্যে নয়, বাট বরং কোথায় থাকে, ইন অ্যাডাপ্টিং। এটাও কিন্তু এটার মতো, যে ইওর পাওয়ার লাইজ ইন অ্যাডাপ্টিং। ঠিক আছে, এই রিপিটেশন অ্যাভয়েড করার জন্য বাটের পর কিন্তু আবার ইওর পাওয়ারটা লেখা হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কি যে ইওর পাওয়ার লাইজ ইন অ্যাডাপ্টিং, অর্থাৎ ইন অ্যাডাপ্টিং মানে কি, খাপ খাইয়ে নেওয়া, টু ইট। এই ইট বলতে কোনটা বোঝাচ্ছে, এই যে এইটা ওয়ার্ল্ডকে বোঝাচ্ছে, অর্থাৎ টু ইট উইথ গ্রেস অ্যান্ড রেজিলিয়েন্স। তাহলে তোমার ক্ষমতাটা কোথায় থাকে, এই যে দৃঢ়তা এবং সুন্দর ভঙ্গি, গ্রেস মানে সুন্দর ভঙ্গি বা মাধুর্য, সুন্দর ভঙ্গির সাথে এই পৃথিবীর সাথে মানিয়ে নেওয়ার মধ্যেই তোমার ক্ষমতা থাকে। ঠিক আছে, এখন এটাকে আমি আর একটু ব্যাখ্যা করি। বলছে যে আমাদেরকে যদি সুন্দরভাবে বেঁচে থাকতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, বাইরের পৃথিবীকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। বাইরের পৃথিবীর মানুষ আমাদের সাথে কেমন ব্যবহার করবে সেটা তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। বাইরের মানুষ আমাদের সম্বন্ধে কি ভাবে সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, তাই না? এটাই বলছে যে বাইরের পৃথিবী তোমার সম্বন্ধে কি ভাবলো, এবং তুমি বাইরের পৃথিবীকে যদি কন্ট্রোল করতে চাও, সেটা তো তোমার পক্ষে সম্ভব না। ওইভাবে সুন্দরভাবে বাঁচা যায় না। সুন্দরভাবে বাঁচতে হলে কি করতে হবে, বাইরের পৃথিবী যে তোমার সাথে যেরকম করছে তার বিপরীতে তুমি কেমন ভাব করছো, বাইরের পৃথিবীর প্রতি তুমি কেমন রেসপন্স দিচ্ছ বা সাড়া দিচ্ছ, সেটা যদি তুমি সুন্দরভাবে আয়ত্ত করতে পারো, মাস্টারিং, তাহলেই তুমি সুন্দরভাবে বাঁচতে শিখতে পারবে। অর্থাৎ বাইরের পৃথিবী কে কি বলল, কে কি করলো, কার কত কি আছে, আমার কত কি নাই, এরকম চিন্তা ভাবনা করলে পরে সুন্দরভাবে বাঁচা যায় না। সুন্দরভাবে বাঁচতে হলে পারে আমাকে আমার নিজের অভ্যন্তরীণ যে সাড়া বা নিজের যে মনোভাব, সেটাকে সুন্দর করতে হবে, সেটাকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। আবার বলছে কি যে ইওর পাওয়ার লাইজ নট ইন চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড, মানে আমি একা মানুষ, একটা মানুষ, আমি তো পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারবো না, তাই না? আমি পারবো না, তুমি পারবে না, কিন্তু আমরা কি করতে পারি, বলছে আমরা এই বাইরের পৃথিবীর সঙ্গে সুন্দরভাবে এবং দৃঢ়তার সাথে খাপ খাওয়াই নিতে পারি। পৃথিবীতে আমি যা চাইবো কখনোই সেটা আমার পুরোপুরি মন মতো হবে না, তাই না? আমাকে কি করতে হবে, পৃথিবীটা যেরকম আমার যতটুকু আছে, যা আছে, সেটার সঙ্গে আমাকে খাপ খাওয়াই নিতে হবে, অ্যাডাপ্টিং। আমাকে খাপ খাওয়াই নিয়ে এই পৃথিবীতে চলতে হবে কিভাবে, সুন্দর ভঙ্গি এবং দৃঢ়তার সাথে। এবং ওই সুন্দরভাবে খাপ খাইয়ে নেওয়ার মধ্যেই আমার এই প্রকৃত ক্ষমতাটা নিহিত থাকে। এইটাই হচ্ছে এই বাক্যটার মূল অর্থ। ঠিক আছে, এখন আসো আমরা শিখি যে ইউজ অফ লাইজ একবার ভার্ব হিসেবে কেমন হয় আর নাউন হিসেবে কেমন হয়। আসো দেখি লাই কিভাবে ব্যবহার করা হয়। হ্যাঁ, আসলে এটা হচ্ছে LIE, লাই। এটা যখন ভার্ব, এর অর্থ হচ্ছে কোথাও থাকা বা কোথাও অবস্থান করা। আর এটা যখন নাউন হয় তখন এর অর্থ হয় মিথ্যা। ঠিক আছে, তো আসো আমরা আগে দেখি ভার্ব হিসেবে কি করতে পারি আমরা। হ্যাঁ, যেমন এইখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এইখানেও আমরা দেখি ভার্ব হিসেবে কয়েকটা ব্যবহার। এখানে বলছে হি লাইজ, আমি যদি এটা করি যে অন দ্য বেড অল ডে, এর অর্থ কি দাঁড়াবে, হি লাইজ অন দ্য বেড অল ডে, সে বিছানার উপর সারাদিন ধরে শুয়ে আছে। হ্যাঁ, এখানে লাই অর্থ হলো শুয়ে থাকা। লাইজ কেন হলো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই কারণে হি, শি, ইট এগুলোর পরে এস বা ইয়েস যুক্ত হবে, তাই না? এই হচ্ছে বিষয়। আর একটা আমরা ভার্ব হিসাবে ব্যবহার করি, যেমন আমি যদি বলি দ্য বুক লাইজ অন দ্য টেবিল, কি হলো এটা, যে বইটা টেবিলের উপর পড়ে আছে বা বইটা টেবিলের উপরে আছে। ঠিক আছে, এই হলো ভার্ব হিসাবে আমাদের ব্যবহার হয়ে গেল। কিন্তু যদি আমি বলি যে হিজ লাইজ রুইন্ড দেয়ার ট্রাস্ট, রুইন মানে কি, নষ্ট করা, ধ্বংস করা। হিজ লাইজ রুইন্ড দেয়ার ট্রাস্ট, এখানে হচ্ছে কি, এখানে এটা নাউন হবে, এটাই হলো মিথ্যা। এর অর্থটা হলো তার মিথ্যা, লাই থেকে হয়ে গেছে লাইজ, মানে অনেক মিথ্যা বলেছে, তার মিথ্যাগুলো তাদের বিশ্বাস নষ্ট করে দিল। এই যে এইখানে লাই নাউন হিসাবে ব্যবহার হলো। তাহলে ঠিক আছে, আসো আমরা আর একটা নতুন বাক্য শিখি। সেটা হচ্ছে কি, যে হোয়াট আর ইউ অ্যাফ্রেড অফ লসিং হোয়েন নাথিং ইন দিস ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি বিলংস টু ইউ। এর মধ্যে থেকে পরে আমরা আরো যা শিখবো সেটা হচ্ছে সাম ইউজেস অফ নাথিং। নাথিং আমরা আরো কিভাবে বিভিন্ন বাক্যে ব্যবহার করতে পারি সেটা শিখবো, এবং ইউজেস অফ বিলং টু, এই বিলং টুটা কিভাবে ব্যবহার করা হয় বা এগুলো কি কি অর্থ প্রকাশ করে সেটা শিখবো। তো এখন আমরা এটা অর্থটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে খুব সুন্দর, যে হোয়াট আর ইউ অ্যাফ্রেড অফ লসিং, এখানে অ্যাফ্রেড মানে হচ্ছে ভীত, অ্যাফ্রেড মানে ভীত।
লস থেকে হয়ে গেছে লস ইন। লস মানে হচ্ছে হারানো, সেখান থেকে আইএনজি যুক্ত হয়েছে কেন? কারণ অফ প্রিপোজিশন, তারপরে ব্যবহার হয়েছে, তাই আইএনজি যুক্ত হয়েছে। ঠিক আছে, এবার আসি হোয়েন নাথিং। নাথিং মানে কিছুই নয়, কোনো কিছুই নয়। ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর, অ্যাকচুয়ালি বিলংস টু। এই বিলংস টু এর অর্থ হলো কারো অধিকারে কিছু থাকা বা কারো মালিকানায় কিছু থাকা। ঠিক আছে, এটার অর্থ হলো বিলংস টু। এটার আরো বিস্তারিত ব্যবহার আমরা একটু পরে ভালো করে শিখবো। এখন আমরা আগে এটার অর্থটা একটু বুঝিনি। এখানে বলছে যে হোয়াট আর ইউ অ্যাফ্রেড অফ লসিং? আপনি কি হারানোর ভয়ে ভীত? আপনি কি হারানোর ভয়ে ভীত? হোয়েন, যখন, নাথিং ইন দিস ওয়ার্ল্ড, অ্যাকচুয়ালি, যখন কোনো কিছুই, এই পৃথিবীর কোনো কিছুই, বিলংস টু ইউ, আপনার নয়। আচ্ছা, এই যে আমরা সবসময় প্রতিনিয়ত ভয়ে থাকি, তাই না? যে আমার ওটা হারিয়ে যাবে, ওটা ক্ষতি হয়ে যেতে পারে, এটা আমার না হতে পারে, বা আমি হয়তো ভবিষ্যতে স্বপ্ন দেখছি যে ওই জিনিসটা অর্জন করব, ওই জিনিসটা হবে, সবসময় একটা দুশ্চিন্তায় ভুগছি। কোনো কিছু অর্জন করার স্বপ্ন দেখবো ঠিকই, কিন্তু যে অর্জন হবে কিনা এর জন্য যে দুশ্চিন্তায় ভুগছি, বা যেটা আমার আছে সেটা হারাই যেতে পারে এটার ভয়ে থাকি। আসলে কি ভয়ে থাকা উচিত? এটাই বলছে যে আপনি কি হারানোর ভয়ে ভীত যখন এই পৃথিবীর কোনো কিছুই আপনার নয়। অর্থাৎ এই মুহূর্তে আপনার যা কিছু আছে সেটাও তো আপনার নয়, তারপরেও আপনি হারিয়ে যাওয়ার ভয়ে কেন আছেন? এটা আসলে একটা দার্শনিক কথাবার্তা। হ্যাঁ, কথাটার অর্থ গভীর। এটা যদি আমি এইভাবে অর্থ করি যে মানুষ তো একদিন মরেই যাবে, তারও মানুষের এত কিছু ধরে রাখার বা এত কিছু নিয়ে চিন্তা করার কি আছে? আসলে তো মানুষের কিছু নয়। মানে মানুষ যখন মারা যাবে সাথে তো কিছু নিয়ে যাবে না, তাহলে কি হারানোর ভয়ে মানুষ সবসময় ভীত থাকে? কথাটার অর্থটা হচ্ছে মূলত এরকম। তাহলে নাথিং আমরা আরো কি কিভাবে ব্যবহার করতে পারি তার জন্য আমি কতগুলো বাক্য লিখেছি, আমরা একটু দেখি। হ্যাঁ, বলছে এখানে যে দেয়ার ইজ নাথিং, এটাকে যদি আমি পূরণ করি কি হবে? দেয়ার ইজ নাথিং ইন দ্য বক্স। এর অর্থ কি? বাক্সের মধ্যে কিছুই নেই। আমি এটা এক্সারসাইজ এখানে রাখলাম, কমেন্ট আমাকে করে জানিও। হ্যাঁ, কি যে দেয়ার ইজ সামথিং, আমি যদি এখানে ইন দ্য বক্স লিখি তাহলে এর বাংলা অর্থটা কি হবে? দেয়ার ইজ সামথিং ইন দ্য বক্স, বাংলা অর্থটা আমাকে লিখে জানিও। ঠিক আছে, তারপরে আমি কি বলতে পারি? আই নো নাথিং অ্যাবাউট ইট। আই নো নাথিং অ্যাবাউট ইট, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি এই বিষয়ে কিছুই জানি না। ঠিক আছে, আচ্ছা, এখন আমি যদি বলি হি ইজ নাথিং বাট এ লায়ার। হি ইজ নাথিং বাট এ লায়ার, এটার অর্থ কি? সে একজন মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়, বা সে কেবলই মিথ্যাবাদী। অর্থাৎ এই যে নাথিং বাট, এর অর্থ হচ্ছে কিছুই নয়, সে মিথ্যাবাদী ছাড়া কিছুই নয়। অথবা আমি বলতে পারি সে কেবলই মিথ্যাবাদী, অথবা বলতে পারি সে শুধুই মিথ্যাবাদী। তাহলে নাথিং বাটের অর্থ কি বোঝা গেল? কেবল, শুধুই, অথবা মিথ্যাবাদী ছাড়া কিছুই নয়। তারপরে একটা কি সুন্দর ব্যবহার আছে, সেটা হলো যে হি ডিড অল দিস। আমি যদি এখানে লিখি ফর নাথিং, তাহলে এর অর্থটা কি দাঁড়াবে? হি ডিড অল দিস, পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে সে এইগুলো সবকিছু করলো ফর নাথিং, বিনা কারণে বা কোনো কারণ ছাড়াই। তাহলে ফর নাথিং মানে হচ্ছে বিনা কারণে বা কারণ ছাড়াই। তোমরা ফর নাথিং দিয়ে আমাকে একটা বাক্য এরকম তৈরি করে কমেন্টে জানাবে। হ্যাঁ, আমি খুব খুশি হব। এবার আমরা শিখব বিলং টু। বিলং টু কতভাবে ব্যবহার হতে পারে। আমাদের এই বাক্যের মধ্যে ছিল বিলং টু, এই জন্য আরো আমরা কয়েকটা বিলং টু এর ব্যবহার দেখি। যেমন আমি যদি বলি যে দিস বুক বিলংস টু মি, এর অর্থ হলো এ বইটা আমার, এই বইটা আমার। আমি যদি বলি শি বিলংস টু এ ওয়েলদি ফ্যামিলি, এর অর্থ সে ধনী পরিবারের সদস্য। শি বিলংস টু এ ওয়েলদি ফ্যামিলি, সে ধনী পরিবারের সদস্য। তাহলে বিলংস টু এইভাবে ব্যবহার হতে পারে। হ্যাঁ, আর কিভাবে হতে পারে? যেমন আমি যদি বলি যে দ্য শুজ বিলং
এবার কিন্তু হবে শুধু বিলং, বিলংস হবে না। কেন? কারণ ওগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছিল, তাই এস বাই এস যুক্ত হয়েছে। এবার কিন্তু এটা যে শুজ, এটাও হচ্ছে আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, এই কারণে শুধু বিলং হবে। দ্য শুজ বিলং ইন দ্য ক্লোজেট। ক্লোজেট মানে কি? ক্লোজেট মানে হচ্ছে আলমারি। দ্য শুজ বিলং ইন দ্য ক্লোজেট, জুতা রাখার যে আলমারি আছে সেটা। এটা অর্থ হচ্ছে যে জুতাগুলো আলমারিতে থাকা উচিত। এখানে অর্থটা হচ্ছে কেমন? থাকা উচিত। দিস শুজ বিলং ইন দ্য ক্লোজেট, জুতোগুলো আলমারিতে থাকা উচিত। উচিত অর্থে আমরা শুড ব্যবহার করি, কিন্তু কিন্তু এখানে বিলং দিয়েও কিন্তু সেটা করা যায়। ঠিক আছে? এখন ইউ ডোন্ট, আমি এটাকে যদি পূরণ করি এইভাবে, ইউ ডোন্ট বিলং হেয়ার, এর অর্থ কি হবে? এর অর্থ হবে তোমার এখানে থাকা উচিত নয়। এই যে ডোন্ট আছে, ইউ ডোন্ট বিলং হেয়ার, তোমার এখানে থাকা উচিত নয়। ভালো করে খেয়াল করো কিন্তু এগুলো, হ্যাঁ? তাহলে এইটা আমি তোমাদের জন্য একটা এক্সারসাইজ করলাম, কি যে এই বাচ্চাটির তার মায়ের সাথে থাকা উচিত। এই বাচ্চাটির তার মায়ের সাথে থাকা উচিত ইংরেজি কি হবে? আমাকে কমেন্টে করে জানাও। আচ্ছা, আমি যদি আবার বলি যে আই ডোন্ট বিলং টু দিস গ্রুপ, এর অর্থ কি হবে? আমাকে কমেন্টে করে জানাও, হ্যাঁ? এটা তোমাদের জন্য এক্সারসাইজ। এর বাংলা অর্থটা কি হবে? আই ডোন্ট বিলং টু দিস গ্রুপ, বাংলা অর্থটা আমাকে করে জানাবে, ঠিক আছে? আমাদের এবারের বাক্যটা কি আছে এবং এখান থেকে আমরা কি শিখবো? এই বাক্যটা বোঝার পরে আমরা মূলত শিখবো উইদাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় এরকম কয়েকটা বাক্য এবং তার অর্থ কি হয় সেটা। তাহলে আগে আমরা প্রথমে বাক্যটার অর্থ বোঝার চেষ্টা করি। এখানে বলছে মেক এ হ্যাবিট, হ্যাবিট মানে অভ্যাস, টু রেসপেক্ট, সম্মান করতে, পিপল মানুষকে। তাহলে মেক এ হ্যাবিট টু রেসপেক্ট পিপল, অর্থাৎ একটা অভ্যাস তৈরি করুন মানুষকে সম্মান করার। ঠিক আছে? টু প্লাস রেসপেক্ট, এটা হচ্ছে ভার্ব, ভার্বের বেস ফর্ম, এটাকে বলা হয় ইনফিনিটিভ। যদি ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল সম্বন্ধে আরো বিস্তারিত ভালো করে জানতে চাও, তাহলে এই বিষয়ে আমার যে ভিডিওটা আছে ওটা দেখে নাও, ঠিক আছে? আরো তাহলে ভালো করে বুঝতে পারবে। তাহলে মেক এ হ্যাবিট টু রেসপেক্ট পিপুল, অর্থাৎ মানুষকে সম্মান করার একটা অভ্যাস তৈরি করে নাও। কিভাবে? বলছে উইদাউট নোয়িং। এই যে উইদাউট, এটা হচ্ছে একটা প্রিপোজিশন, হ্যাঁ? আর এই যে নো থেকে হয়ে গেছে, প্রিপোজিশনের পরে কি ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়, এটা আমরা এতক্ষণ ধরে শিখছি, এই জন্য নোটা হয়ে গেছে নোয়িং। তাহলে উইদাউট নোয়িং এর অর্থ হচ্ছে না জেনেই। উইদাউট নোয়িং, না জেনেই। উইদাউট নোয়িং দেয়ার, দেয়ার মানে কি? তাদের। এই তাদের কাদের? এই যে এই পিপুলের, এই পিপুলের কি কোয়ালিফিকেশনস, অর্থাৎ যোগ্যতা, টাইটেল এবং পজিশন। তাদের কি টাইটেল, তাদের কি অবস্থান, তাদের কি যোগ্যতা, এগুলো না জেনেই মানুষকে সম্মান করার একটি অভ্যাস তৈরি করতে বলা হচ্ছে। অর্থাৎ আমরা যদি দেখি যে কারো অনেক টাকা আছে, আমরা তাকে সম্মান করি, তাই না? যদি দেখি যে কেউ অনেক বড় চাকরি করে, তাহলে আমরা তাকে সম্মান করি। কিন্তু এখানে বলতে চাচ্ছে যে ওরকম না, কে কি চাকরি করে, কার কি পদবি বা কার কত কি যোগ্যতা আছে, কত লেখাপড়া জানে, এরকম না। মানুষটা যদি ভালো হয় তাহলে তাকে সম্মান করা উচিত, আমাদের সম্মান করতে হবে। এই বাক্যটার মূল কথা হচ্ছে এটাই। এখন আমরা শিখব উইদাউট প্লাস ভি আইএনজি দিয়ে আরো কয়েক রকম বাক্য এবং তার অর্থগুলো কেমন হয়। তাহলে আমরা উইদাউট প্লাস ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে কিছু বাক্য তৈরি করা শিখি এবং তার অর্থগুলো বোঝার চেষ্টা করি, হ্যাঁ? এখানে কি বলছে যে শি লেফট, এটা হচ্ছে ভি2। লিভ, লিভ থেকে হয়েছে লেফট, লিভ মানে চলে যাওয়া, তাহলে শি লেফট মানে সে চলে গেল। উইদাউট, আমি যদি বাক্যটাকে এইভাবে পূরণ করি যে সেইং গুড বাই, উইদাউট সেইং গুড বাই, এর অর্থ কি? সে গুড বাই না বলেই চলে গেল। উইদাউট সেইং এর অর্থ হচ্ছে না বলেই। যেমন এখানে ছিল উইদাউট নোয়িং, এর অর্থ যদি হয় না জেনেই, তাহলে উইদাউট সেইং এর অর্থ হলো না বলেই। শি লেফট উইদাউট সেইং গুড বাই, সে গুড বাই না বলেই চলে গেল। তারপরেরটা কি আছে আমরা দেখি। তারপরেরটা আছে যে হি কমপ্লিটেড দ্য প্রজেক্ট উইদাউট। আমি যদি বাক্যটাকে এইভাবে যদি আমি পূরণ করি যে আস্কিং ফর হেল্প, যদি এরকম করি কি হবে অর্থটা? হি কমপ্লিটেড, এটাও কি ভি2, তাই না?
কমপ্লিট মানে পূরণ করা, কমপ্লিটেড তাহলে পূরণ করলো। যদি তোমাদের টেন্স বুঝতে যদি সমস্যা হয়, টেন্স অনুযায়ী যদি বাংলা অর্থ করতে সমস্যা হয়, তাহলে আমার যে টেন্সের ভিডিওটা আছে সেটা দেখো, টেন্স খুব ক্লিয়ার হয়ে যাবে, ইংরেজিটা তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। তাহলে হি কমপ্লিটেড দ্য প্রজেক্ট, সে প্রজেক্টটা সম্পূর্ণ করলো উইদাউট আস্কিং ফর হেল্প, কোনো সাহায্য না চেয়েই। উইদাউট আস্কিং, আস্ক মানে চাওয়া, আর উইদাউট আস্কিং মানে না চেয়েই, কোনো সাহায্য না চেয়েই সে প্রজেক্ট সম্পূর্ণ করলো। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে দে ওয়েন্ট আউট উইদাউট, এটা আমি কি করতে পারি, আমি যদি এইভাবে পূরণ করি, ইনফরমিং মি। ইনফর্ম মানে হচ্ছে জানানো, ঠিক আছে। দে ওয়েন্ট আউট, তারা বাইরে চলে গেল, উইদাউট ইনফর্মিং মি, আমাকে না জানিয়েই। ইনফর্ম মানে জানানো, উইদাউট ইনফর্মিং মানে না জানিয়েই, মি আমাকে, আমাকে না জানিয়েই তারা বাইরে চলে গেল। তাহলে উইদাউট প্লাস ভার্বের আইএনজি কিভাবে ব্যবহার হয় সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে শিখলাম। আমাদের এবারে বাক্যটা আছে, সাকসেস ডিমান্ড 6 থিংস, হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক মানে পরিশ্রম, স্যাক্রিফাইস মানে আত্মদান বা আত্মবলিদান, স্ট্রাগল, স্ট্রাগল মানে সংগ্রাম, ফেইথ মানে বিশ্বাস, পেশেন্স মানে ধৈর্য, এবং প্যাশন, প্যাশন মানে হচ্ছে উৎসাহ, নিজের মন থেকে একদম যে উৎসাহটা আসে সেটা হচ্ছে প্যাশন। তাহলে সাকসেস ডিমান্ডস, এটা অর্থ হলো সাকসেস দাবি করে, ডিমান্ড মানে দাবি করা, ডিমান্ড থেকে হয়ে গেছে ডিমান্ডস, কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাকসেস এখানে সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস যুক্ত হয়েছে। তাহলে সাকসেস ডিমান্ড 6 থিংস, কি কি? কঠোর পরিশ্রম, স্যাক্রিফাইস আত্মত্যাগ, স্ট্রাগল সংগ্রাম, বিশ্বাস ধৈর্য, এবং প্যাশন মানে হচ্ছে উৎসাহ। এখন আমরা কি শিখবো, যে মেকিং 6 সেন্টেন্স। তোমাদের জন্য আমি কি 6টা বাক্য তৈরি করেছি, আসো দেখি। এগুলো আমার যে অতীত যে ক্লাসগুলো ছিল সেগুলো থেকে আমি বাক্যগুলো তৈরি করব, তাহলে তোমাদের কিন্তু রিভিশনও হয়ে যাবে। যেমন আমি বলছি যে হার্ড ওয়ার্ক শুড, আমি যদি এখানে লিখি বি ডান, এর অর্থ কি? হার্ড ওয়ার্ক শুড বি ডান মানে কঠোর পরিশ্রম করা উচিত। এখন এখানে শুড বি কেন হলো? কারণ এটা হচ্ছে শুডের প্যাসিভ, শুডের প্যাসিভ হলে পারে শুড বি প্লাস এই V3 ব্যবহার করতে হয়, ঠিক আছে। তাহলে পরিশ্রম করা উচিত। এখন এটা কেন প্যাসিভ হলো, এর উপরে শুডের উপরে আমার খুব সুন্দর একটা ভিডিও তৈরি করা আছে, হ্যাঁ, তোমরা সেই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু আরো বুঝতে পারবে। হার্ড ওয়ার্ক শুড বি ডান, কঠোর পরিশ্রম করা উচিত। এরপরে আসো, স্যাক্রিফাইস শুড হ্যাভ, আমি যদি এখানে লিখি বিন ডান, তখন কি হবে জানো? তখন এর অর্থ হবে হচ্ছে স্যাক্রিফাইস অর্থাৎ আত্মত্যাগ, আত্মত্যাগ করা উচিত ছিল। এটা হচ্ছে পাস্ট, শুড বি এর পাস্ট, শুড বি এর পাস্ট, আর শুডের পাস্ট হলো এরকম শুড হ্যাভ, শুডের পাস্ট শুড হ্যাভ, এবং যেহেতু এটা প্যাসিভ এই কারণে হয়েছে বিন, এবং এরপরে হয়েছে V3। তোমরা যদি অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে যদি তোমাদের খুব সমস্যা থাকে, শুডের উপরে আমি খুব সুন্দর একটা ভিডিও তৈরি করেছি, তোমরা দেখলে পারে শুড সম্বন্ধে একদম তোমাদের সব সন্দেহ ক্লিয়ার হয়ে যাবে, তোমরা শুডের ভিডিওটা দেখতে পারো, হ্যাঁ। তাহলে স্যাক্রিফাইস শুড হ্যাভ বিন ডান এর অর্থ হচ্ছে যে স্যাক্রিফাইস করা উচিত ছিল। ওকে, আসো তারপরে দেখো কি আছে, বলছে যে স্ট্রাগল ক্যান, আমি যদি লিখি বি ডান, তাহলে কি হবে, যে স্ট্রাগল করা যেতে পারে, স্ট্রাগল করা যেতে পারে, এটাও কিন্তু প্যাসিভ, ক্যানের প্যাসিভ ক্যান বি। তোমরা যদি ক্যান সম্বন্ধে বিস্তারিত জানতে চাও, ক্যানের অ্যাক্টিভ প্যাসিভ প্রেজেন্ট পাস্ট ফিউচার, এটার উপরে আমার খুব সুন্দর একটা ভিডিও তৈরি করা আছে, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো, তোমাদের অনেক উপকারে আসবে। এবার আসো, বলছে কিপ ইউর ফেইথ, কিপ ইউর ফেইথ ইন অল মাইটি আল্লাহ, অর্থাৎ তুমি ভরসা রাখো মহান শক্তিশালী আল্লাহর উপর। এখানে কিপ, এটা কি V1 দিয়ে শুরু হলো, তার মানে কি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমি কিন্তু প্রচুর ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি আমার এক্সারসাইজের মধ্যে, হ্যাঁ। তাহলে তোমরা এটাও এর অর্থটা জানতে পারলা, ইম্পারেটিভ সেন্টেন্স V1 দিয়ে শুরু হয়। এখন আসো, এখানে কি বলছে, যে ওয়ান ডে ইউর পেশেন্স উইল বি রিওয়ার্ডেড, রিওয়ার্ড, রিওয়ার্ড মানে কি? পুরস্কার পাওয়া। আর এই যে উইল বি রিওয়ার্ডেড, পাবে মানে পুরস্কার পাবে, এটা হচ্ছে V3। এখন কথা হচ্ছে উইল বি থেকে তারপরে V3 কখন হয়, এটাও কিন্তু প্যাসিভ। যদি
এই উইল বি কেন হলো এটা যদি বুঝতে চাও তাহলে আমার যে টেন্সের ভিডিওটা আছে সেখানে যে ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যবহারটা দেখলে ওখানে আমি ব্যাখ্যা করেছি যে কেন হবে। এর অর্থ হলো ওয়ান ডে ইয়োর পেশেন্স উইল বি রিওয়ার্ডেড। এর অর্থ হলো যে একদিন তোমার ধৈর্যের ফল মিলবে বা একদিন তোমার ধৈর্যের পুরস্কার পাবে। এর অর্থ ইংরেজিটা হচ্ছে ওয়ান ডে ইয়োর পেশেন্স উইল বি রিওয়ার্ডেড। ঠিক আছে, এটা প্যাসিভ। এবার আসো দেখি, বলছে ওভার টাইম হি লস্ট, এই যে এবার করবো কোনটা দিয়ে, প্যাশন দিয়ে। হি লস্ট হিজ প্যাশন ফর মিউজিক। ঠিক আছে, তাহলে কি এটার অর্থ হচ্ছে যে ওভার টাইম অর্থাৎ সময়ের সাথে সাথে, এটা ফ্রেজ। এই যে যদি তুমি অনেক সুন্দর সুন্দর ফ্রেজ শিখতে চাও, যেমন এই যে ওভার টাইম, এটার অর্থ হলো সময়ের সাথে সাথে বা সময় আগানোর সাথে সাথে বা দিন যাওয়ার সাথে সাথে, এর ইংরেজি হচ্ছে ওভার টাইম। এই সুন্দর সুন্দর ফ্রেজগুলো যদি জানতে চাও, এর জন্য আমি ভিডিও তৈরি করেছি যে নেটিভ স্পিকাররা কিভাবে কথা বলে তার উপরে, অথবা ডেইলি ইউজ ইংলিশ এর উপরে কিছু ভিডিও তৈরি করা আছে। সেই সব ভিডিওগুলো যদি তুমি দেখো তাহলে এইরকম অনেক ফ্রেজ তুমি ব্যবহার করা শিখতে পারবে, এবং এগুলো কিন্তু বাক্য তৈরি করার ক্ষেত্রে, ইংরেজি বলা ও লেখার ক্ষেত্রে কিন্তু জরুরি। ওভার টাইম হি লস্ট হিজ পেশেন্স ফর মিউজিক, তার প্যাশন ফর মিউজিক, সে তার মিউজিকের প্রতি আগ্রহ বা উৎসাহ হারিয়ে ফেললো। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এই ছিল আজকে আমাদের ক্লাস তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, লাইক করলেও খুব খুশি হব। এবং এই ক্লাসগুলো করলে তোমাদের ইংরেজির দক্ষতা আস্তে আস্তে আরো অনেক বাড়তে থাকবে, এটা আমি 100% বিশ্বাস করি। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।